রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। দেশে বিদেশে সব চুক্তি করেছে বাংলাদেশ। নতুন এক যুগে প্রবেশ করল বাংলাদেশের সমরাস্ত্র শিল্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া শুরু, বাড়ছে ইরান হামলার সম্ভাবনা। ইরানে ইসরায়েলের হামলায় সহায়তা করতে পারে দুটি মুসলিম দেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ব্রিটেন, চীন ও ইউরোপ ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষর। ইরানের খলিস ফার্স্ট নামের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলকে ঘিরে যে ধারণাটি সবচেয়ে বেশি আলোচিত, ক্যারিয়ার কিলার, তা আসলে একটি কৌশলগত বর্ণনার সংক্ষিপ্ত রূপ, যেখানে আধুনিক নৌযুদ্ধের শক্তির ভারসাম্য, আকাশ সমুদ্র মহাকাশের আন্তঃসংযোগ এবং প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা একসঙ্গে এসে দাঁড়ায়। এই মিসাইলকে বুঝতে গেলে কেবল একটি অস্ত্র হিসেবে নয়, বরং ইরানের সামগ্রিক প্রতিরোধ কৌশল, আঞ্চলিক ভূগোল, যুক্তরাষ্ট্রের নৌ প্রাধান্য এবং প্রযুক্তিগত অসমতার মধ্যকার সম্পর্ক হিসেবে দেখতে হয়। খলিস ফার্স্ট মূলত একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকলেও এর ব্যবহারিক ধারণা প্রচলিত ভূমি লক্ষ্যবস্তুর ব্যালিস্টিক মিসাইলের চেয়ে আলাদা। এটি তৈরি করা হয়েছে বিশেষভাবে সমুদ্রে চলমান বৃহৎ ও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু, বিশেষত বিমানবাহী রণতরী এবং অ্যাসকর্ট জাহাজের বিরুদ্ধে ব্যবহারের জন্য, যেখানে কেবল বিস্ফোরণের শক্তি নয়, বরং গতি, কোণ এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি মূল উদ্দেশ্য। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই মিসাইলটির উড্ডয়ন প্রোফাইলটি সাধারণ ক্রুজ মিসাইল ও ক্লাসিক ব্যালিস্টিক মিসাইলের মাঝামাঝি একটি সংকর ধারণা বহন করে। উৎক্ষেপণের পর এটি তুলনামূলক ধীরগতিতে উপরের স্তরের দিকে উঠে যায়, অনেকটা অ্যান্টিশিপ বা লং রেঞ্জ ক্রুজ মিসাইলের মতো একটি নিয়ন্ত্রিত আরোহী পথ অনুসরণ করে। এই পর্যায়ে এর লক্ষ্য মূলত উচ্চতা অর্জন এবং প্রাথমিক ট্র্যাজেক্টরি স্থাপন, যাতে পরবর্তী ধাপে শক্তি সঞ্চয় করে লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসা যায়। এই আরোহী পর্যায়টি মহাকাশের কাছাকাছি বা উচ্চ বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত হতে পারে, যা মিসাইলটিকে প্রচলিত ও নৌভিত্তিক রাডার ও সেন্সর ব্যবস্থার জন্য আংশিকভাবে জটিল করে তোলে। কারণ এই ধরনের প্রোফাইলে মিসাইলটি কিছু সময়ের জন্য এমন উচ্চতায় থাকে যেখানে সমুদ্র পৃষ্ঠভিত্তিক রাডারের দৃষ্টিসীমা সীমিত হয়ে পড়ে এবং সতর্কতার জন্য সময় সংকুচিত হয়ে যায়। যখন মিসাইলটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়, তখন শুরু হয় এর সবচেয়ে ভয়ঙ্কর ধাপ, টার্মিনাল ফেজ বা শেষ আক্রমণ পর্যায়। এই সময় মিসাইলটি ব্যালিস্টিক অস্ত্রের মতো খাড়া কোণে নিচের দিকে নেমে আসে এবং গতি দ্রুত বাড়াতে থাকে। ম্যাক 5 বা তার বেশি গতিতে পৌঁছানো মানে এটি হাইপারসনিক গতির অঞ্চলে প্রবেশ করে, যেখানে বায়ুপ্রবাহ, তাপ ও চাপের কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া অত্যন্ত সীমিত হয়ে পড়ে। এই গতিতে আসা একটি বস্তু কেবল তার বিস্ফোরণ শক্তির জন্য নয়, বরং তার কাইনেটিক এনার্জির জন্য ভয়ঙ্কর, কারণ আঘাতের সময় সৃষ্ট শক্তি ধাতব কাঠামোকে ভেদ বা বিকৃত করতে পারে। বড় আকারের যুদ্ধজাহাজ, বিশেষত বিমানবাহী রণতরী, যেগুলো বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ও শক্তিশালী কাঠামোর জন্য পরিচিত, সেগুলোকেও এই ধরনের আঘাত অচল করে দিতে সক্ষম বলে ধারণা করা হয়। খলিস ফার্স্টের ধারণাগত শক্তি কেবল একটি মিসাইলের মাধ্যমে সীমাবদ্ধ নয়, এটি ইরানের অ্যাক্সেস ডিনায়াল বা এরিয়া ডিনায়াল কৌশলের একটি অংশ। পারস্য উপসাগর একটি সংকীর্ণ ও ভূগোলগতভাবে জটিল জলপথ, যেখানে নৌ চলাচল সীমিত এবং বড় জাহাজের কৌশলগত স্বাধীনতা তুলনামূলকভাবে কম। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী গ্রুপগুলো সাধারণত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিন প্রতিরোধ এবং আঘাত হানার জন্য একত্রে কাজ করে। ইরানের দৃষ্টিকোণ থেকে এই ধরনের বহরকে সরাসরি ধ্বংস করা নয়, বরং তাদের কার্যকর উপস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তোলাই একটি বাস্তবসম্মত লক্ষ্য। খলিস ফার্স্টের মতো মিসাইল এই ঝুঁকির মাত্রা বাড়ায়, কারণ এটি বহরের পরিকল্পনাকারীদের বাধ্য করে দূরত্ব বজায় রাখতে, প্রতিরক্ষা সম্পদ বাড়াতে এবং অপারেশনাল নমনীয়তা কমাতে। প্রতিরক্ষা ব্যবস্থার দিকে দেখলে এই ধরনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল একটি বহুস্তর চ্যালেঞ্জ তৈরি করে। প্রচলিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ক্রুজ মিসাইল ও বিমানভিত্তিক হুমকি মোকাবেলার জন্য অপটিমাইজড।
ব্যালিস্টিক প্রোফাইলের হুমকি মোকাবেলায় আলাদা সেন্সর, দ্রুত প্রতিক্রিয়াশীল ইন্টারসেপ্টর এবং উন্নত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম প্রয়োজন। খাড়া কোণে উচ্চ গতিতে আসা একটি লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক ও ধ্বংস করার জন্য সময় অত্যন্ত কম। এর সঙ্গে যুক্ত হয় সম্ভাব্য ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা টার্মিনাল গাইডেন্সের ব্যবহার, যা মিসাইলটিকে শেষ মুহূর্তে দিক পরিবর্তনের সক্ষমতা দিতে পারে। যদিও এই বিষয়ে প্রকাশ্য তথ্য সীমিত, তবু এমন সম্ভাবনার কথাই প্রতিরক্ষা বিশ্লেষকরা বিবেচনায় নেন, কারণ সামান্য ম্যানুভারও ইন্টারসেপ্ট সমাধানকে জটিল করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে ক্যারিয়ার কিলার শব্দটি আংশিকভাবে মনস্তাত্ত্বিক। বাস্তবে একটি বিমানবাহী রণতরী ধ্বংস করা অত্যন্ত কঠিন কাজ, কারণ এটি একাধিক প্রতিরক্ষা স্তর, ক্ষতি নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং বিশাল আকারের জন্য পরিচিত। কিন্তু নৌযুদ্ধে সম্পূর্ণ ধ্বংস সবসময় প্রয়োজন হয় না। একটি জাহাজকে অপারেশনালভাবে অচল করে দেয়া, ফ্লাইট ডেক ক্ষতিগ্রস্ত করা বা কমান্ড কন্ট্রোল সক্ষমতা ব্যাহত করাও কৌশলগতভাবে বড় সাফল্য হতে পারে। খালিজ ফার্সের মতো মিসাইলের ক্ষেত্রে ধারণা করা হয় যে একাধিক সমন্বিত আঘাত অথবা অন্য অস্ত্র ব্যবস্থার সঙ্গে মিলিত ব্যবহার একটি বড় জাহাজের উপর এমন চাপ সৃষ্টি করতে পারে যা তার কার্যকর ভূমিকা সাময়িক বা দীর্ঘমেয়াদে কমিয়ে দেয়। এই মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল লক্ষ্যবস্তুর শনাক্তকরণ ও তথ্য সংযোগ। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হলে আপডেটেড ও নির্ভুল টার্গেটিং তথ্য প্রয়োজন। এর অর্থ উপগ্রহ, ড্রোন, রাডার ও অন্যান্য সেন্সরের একটি সমন্বিত নেটওয়ার্ক। ইরানের ক্ষেত্রে এই সক্ষমতা নিয়ে নানা বিতর্ক রয়েছে, তবে ধারণা করা হয় যে তারা ধীরে ধীরে একটি স্তরযুক্ত নজরদারি ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে উপকূলীয় রাডার, বায়বীয় প্ল্যাটফর্ম এবং সম্ভাব্যভাবে মহাকাশ ভিত্তিক উপাদান যুক্ত হতে পারে। এই নেটওয়ার্কের কার্যকারিতা যত বাড়বে, খালিজ ফার্সের মতো অস্ত্রের বিশ্বাসযোগ্যতাও তত বাড়বে, কারণ ব্যালিস্টিক অস্ত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিক্রিয়াও এই অস্ত্রের গুরুত্ব নির্ধারণে ভূমিকা রাখে। নৌ প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ, নতুন ইন্টারসেপ্টর, উন্নত রাডার এবং কৌশলগত মোতায়েনের পরিবর্তনের ইঙ্গিত দেয় যে এই ধরনের হুমকিকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। একই সঙ্গে বিমানবাহী রণতরী গ্রুপের কার্যক্রমে দূরত্ব, ছড়িয়ে থাকা মোতায়েন এবং যৌথ অপারেশনের উপর জোর বাড়ছে। এই পরিবর্তনগুলোর ফলে খালিজ ফোর্স একা যুদ্ধের ফল নির্ধারণ করবে না, কিন্তু এটি একটি বৃহত্তর প্রতিযোগিতার অংশ, যেখানে প্রতিটি নতুন প্রযুক্তি প্রতিপক্ষকে তার কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করবে। মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাবও এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটি ক্যারিয়ার কিলার ধারণা আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে, কারণ এটি প্রতীকীভাবে দেখায় যে প্রযুক্তিগতভাবে দুর্বল বিবেচিত একটি দেশও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে পারে। এই প্রতীকী শক্তি কূটনৈতিক আলোচনায়, প্রতিরোধমূলক বার্তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বর্ণনায় ব্যবহার হতে পারে। ইরানের জন্য খালিজ ফার্স কেবল একটি সামরিক প্রকল্প নয়, বরং একটি বার্তা। পারস্য উপসাগরে কোনো সামরিক পদক্ষেপ ঝুঁকিমুক্ত নয়। সব মিলিয়ে খালিজ ফার্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আধুনিক নৌযুদ্ধের একটি জটিল ও বহুমাত্রিক উপাদানকে প্রতিনিধিত্ব করে। এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, উচ্চতা, গতি, খাড়া আঘাতের কোণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাস্তব চ্যালেঞ্জ তৈরি করে। এর কৌশলগত ব্যবহার ইরানের প্রতিরোধ ধারণার সঙ্গে গভীরভাবে যুক্ত, যেখানে সরাসরি শক্তি প্রতিযোগিতার বদলে ঝুঁকি ও খরচ বাড়ানোই মূল লক্ষ্য। একই সঙ্গে এই অস্ত্র দেখায় যে সমুদ্র, আকাশ ও মহাকাশের সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের সংঘাতে এই সংকর প্রযুক্তিগুলোই হয়তো সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর বিতর্কের জন্ম দিয়েছে। গাজা যুদ্ধবিরতি, পুনর্গঠন এবং শাসন ব্যবস্থার রূপান্তরকে সামনে রেখে যে কাঠামোটি গড়ে তোলা হয়েছে তা আদৌ কেবল একটি আঞ্চলিক
সামরিক সংকট ব্যবস্থাপনার উদ্যোগ নাকি এর আড়ালে একটি নতুন বৈশ্বিক শাসন ব্যবস্থার নীল নকশা, এই প্রশ্নটি ক্রমেই আরও জোরালো হয়ে উঠছে। 2025 সালে 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হওয়ার পর 2026 সালের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে প্রবেশ, বোর্ডের সদস্য ঘোষণার পরপরই কায়রোতে এনসিএজি এর বৈঠক এবং দাভোসে জাঁকজমকপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্যোগটিকে ট্রাম্প প্রশাসন একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে তুলে ধরতে চেয়েছে। কিন্তু বাস্তবে এই বোর্ডের কাঠামো, ক্ষমতার বণ্টন, বৈধতা এবং উদ্দেশ্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি যতটা না শান্তি প্রতিষ্ঠার প্রকল্প, তার চেয়ে বেশি ক্ষমতা কেন্দ্রীকরণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি পরীক্ষামূলক কাঠামো। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রথমেই বোর্ডের জন্ম প্রক্রিয়াটির দিকে তাকালে বোঝা যায় এটি জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে গঠিত হয়নি, বরং এটি মূলত মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত রাজনৈতিক উদ্যোগ হিসেবেই আত্মপ্রকাশ করেছে। ট্রাম্প নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করেছেন, যা আন্তর্জাতিক নৈতিকতা ও কূটনৈতিক শিষ্টাচারের দৃষ্টিতে অত্যন্ত প্রশ্নবিদ্ধ। একটি বৈশ্বিক বা অন্তত আন্তর্জাতিক ম্যান্ডেটধারী কাঠামোর নেতৃত্ব কোনো একক রাষ্ট্রের নির্বাচিত নেতার হাতে কেন্দ্রীভূত হওয়া মানেই সেই কাঠামোর নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক চরিত্র শুরুতেই ক্ষুণ্ণ হওয়া। আরও উদ্বেগজনক বিষয় হল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ট্রাম্পের ভেটো বা চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ বোর্ডে বসে বহু দেশ আলোচনা করলেও কার্যত সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা নির্ভর করবে একজন ব্যক্তির ইচ্ছার উপর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থার সমালোচনা করে ট্রাম্প যে নতুন কাঠামোর কথা বলছেন সেটি বাস্তবে আরও সংকীর্ণ ও ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার কাঠামো হয়ে উঠছে। বোর্ডের কথিত চার্টার নিয়েও অস্পষ্টতা কম নয়। আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠাতা দলিল প্রকাশ না হলেও বিভিন্ন গণমাধ্যমে যে 13 দফার নথি প্রকাশিত হয়েছে সেটাকে কার্যত চার্টার হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। এই নথিতে বোর্ডের সদস্যপদ 3 বছরের জন্য সীমিত রাখা এবং সেই সীমা তুলে নিতে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে $1 বিলিয়ন দাবি করার বিষয়টি বিশেষভাবে বিস্ময়কর। আন্তর্জাতিক সংগঠনে সদস্যপদের শর্ত হিসেবে এমন আর্থিক চাঁদা নির্ধারণ করা নজিরবিহীন এবং এটি বোর্ডকে একটি ধনী রাষ্ট্র ও অভিজাত ক্লাবের রূপ দিয়েছে। আরও সমস্যা হলো বোর্ডের অর্থায়ন স্বেচ্ছা অনুদানের উপর নির্ভর করবে বলা হলেও যদি অনুদান না আসে তাহলে কার্যক্রম চলবে কিভাবে, এই প্রশ্নের কোনো উত্তর নেই। ফলে বোর্ডের আর্থিক কাঠামো যেমন অস্বচ্ছ তেমনি ঝুঁকিপূর্ণ। এই বোর্ডের পেছনে যে রাজনৈতিক দর্শন কাজ করছে তা বোঝার জন্য ট্রাম্পের দীর্ঘদিনের জাতিসংঘ বিরোধী অবস্থানের দিকে তাকালেই যথেষ্ট। তিনি বারবার জাতিসংঘকে অকার্যকর, অপচয়ী এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী বলে আখ্যায়িত করেছেন। এখন গাজা সংকটকে কেন্দ্র করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। অনেকের মতে সেটি ভবিষ্যতে জাতিসংঘকে প্রতিস্থাপনের একটি পরীক্ষা মঞ্চ। কিন্তু প্রশ্ন হলো যে কাঠামো নিজেই গণতান্ত্রিক নয়, অন্তর্ভুক্তিমূলক নয় এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে পাশ কাটিয়ে যায়, সেটি কিভাবে বৈশ্বিক সমস্যার সমাধানের গ্রহণযোগ্য হতে পারে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিতে যে যুক্তি দেওয়া হয়, ভেটো বাতিল, সদস্য সংখ্যা বাড়ানো, উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বোর্ড অফ পিস তার ঠিক উল্টো পথে হাঁটছে। বোর্ডের সদস্যপদ কাঠামো এই সমালোচনাকে আরও জোরালো করে। বিশ্বের 193টি দেশ যেখানে জাতিসংঘের সদস্য, সেখানে মাত্র 50-60টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নির্বাচনী প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ট্রাম্পের ইচ্ছা নির্ভর বলে মনে হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর বড় একটি অংশ এই বোর্ডে নেই, যার পেছনে যেমন ট্রাম্পের সঙ্গে তাদের রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তেমনি বোর্ডের কাঠামো নিয়েও গভীর আপত্তি রয়েছে। এর ফলে বোর্ডের বৈধতা ও প্রতিনিধিত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ফিলিস্তিন আজও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারেনি, আবার অন্যদিকে আরও সংকীর্ণ ও বাছাইকৃত একটি কাঠামোকে শান্তির নতুন প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা।
সবচেয়ে বড় ও আইনি প্রশ্ন উঠেছে বোর্ডে রাশিয়া ও ইসরায়েলের অন্তর্ভুক্তি নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উভয়ের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এমন ব্যক্তিদের প্রতিনিধিত্ব কোনো দেশকে একটি শান্তি বোর্ডে আমন্ত্রণ জানানো শুধু বিতর্কিত নয়, বরং আন্তর্জাতিক আইনের প্রতি সরাসরি অবজ্ঞা। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে যে মানবিক বিপর্যয় ও গণহত্যার অভিযোগ উঠেছে তার প্রেক্ষাপটে ইসরায়েলকে এই বোর্ডে অন্তর্ভুক্ত করা বোর্ডের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। শান্তি ও ন্যায় বিচারের কথা বলা একটি কাঠামো কিভাবে এমন রাষ্ট্র ও নেতাদের সঙ্গে একই টেবিলে বসতে পারে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে? বোর্ডের অভ্যন্তরীণ কাঠামো অস্পষ্টতায় ভরা। ট্রাম্প যে উচ্চ কমিটির চেয়ারম্যান হবেন, সেই কমিটিতে কারা থাকবেন, নির্বাহী বোর্ড ও গাজা নির্বাহী বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব কি, এসব বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের একই সঙ্গে একাধিক বোর্ডে অন্তর্ভুক্ত করা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তোলে। আরও উদ্বেগজনক হলো, এই বোর্ডগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি সদস্য থাকলেও কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই। গাজার ভবিষ্যৎ নির্ধারণে ফিলিস্তিনিদের সরাসরি অংশগ্রহণ ছাড়া যে কোনো পরিকল্পনা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। উপরন্তু বোর্ডে নিযুক্ত অনেক রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী ইসরায়েলপন্থী বা ইহুদি লবির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে পরিচিত, যা বোর্ডের নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ সৃষ্টি করে। টনি ব্লেয়ারের অন্তর্ভুক্তি বিশেষভাবে বিস্ময়কর। ইরাক আগ্রাসনে তার ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে তিনি এখনও ব্যাপকভাবে বিতর্কিত। সেই যুদ্ধের ফলাফল আজও অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে। এমন একজন ব্যক্তিকে শান্তি প্রতিষ্ঠার নতুন কাঠামোর মুখ হিসেবে সামনে আনা বোর্ডের সংবেদনশীলতা ও রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। একইভাবে জ্যারেড কুশনারের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গাজাকে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন হাবে রূপান্তরের যে রিয়েল এস্টেট কেন্দ্রিক ধারণা তিনি তুলে ধরেছেন, তাতে মানবিক, রাজনৈতিক ও আইনি বাস্তবতার প্রতিফলন নেই বললেই চলে। দাভোসে তার উপস্থাপনা গাজার মানুষের দুর্ভোগ নয়, বরং ভবিষ্যৎ বিনিয়োগ ও লাভের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিয়েছে, যা ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। তবে সবকিছুর মধ্যেও কিছু ইতিবাচক দিক পুরোপুরি অস্বীকার করা যায় না। গাজার জন্য আলাদা নির্বাহী বোর্ড গঠন এবং ফিলিস্তিনি টেকনোক্রেটদের নিয়ে এনসিএজি প্রতিষ্ঠা একটি বাস্তববাদী পদক্ষেপ। অন্তত এটি স্বীকার করে যে গাজার প্রশাসনে স্থানীয় দক্ষতা ও প্রতিনিধিত্ব প্রয়োজন। তুরস্ক, কাতার, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের গাজা নির্বাহী বোর্ডে অন্তর্ভুক্ত করা আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অতীতে মার্কিন মধ্যস্থতায় আঞ্চলিক শক্তিগুলোকে প্রায় পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, ফলে এই অন্তর্ভুক্তি আলোচনার ভারসাম্য কিছুটা হলেও বাড়িয়েছে। নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও এই দেশগুলোর উপস্থিতি ফিলিস্তিনিদের জন্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। নিকোলাই ম্লাদেনভ ও সিগফ্রিড কাগের মতো অভিজ্ঞ আন্তর্জাতিক আমলাদের অন্তর্ভুক্তিও গাজার দ্রুত পুনর্গঠনে সহায়তা হতে পারে। জাতিসংঘে কাজ করার অভিজ্ঞতা তাদের জটিল মানবিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলেছে। কিন্তু ব্যক্তিগত দক্ষতা থাকলেও যদি কাঠামোগত সমস্যা থেকে যায়, তাহলে তাদের কার্যকারিতা সীমিতই থাকবে। সবচেয়ে বড় অনিশ্চয়তা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে। কোন কোন দেশ এতে অংশ নেবে, বাহিনীর ম্যান্ডেট কি হবে, এটি কেবল হামাসকে নিরস্ত্র করবে নাকি একই সঙ্গে গাজার জনগণকে ইসরায়েলি হামলা থেকে রক্ষা করবে, এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। তুর্কি সেনা অংশগ্রহণে ইসরায়েলের আপত্তি এই বাহিনীর গঠনকে আরও জটিল করে তুলেছে। যদি এই বাহিনীটি মূলত ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ অনুযায়ী গঠিত হয়, তবে তা গাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হবে এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে পারবে না। একই সঙ্গে পুনর্গঠনের অজুহাতে জনসংখ্যা স্থানচ্যুত হওয়ার শঙ্কাও পুরোপুরি কাটেনি, যা ফিলিস্তিনিদের জন্য আরেকটি অস্তিত্বগত হুমকি। এই সব মিলিয়ে বোর্ড অব পিসের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। এটি কাগজে কলমে উচ্চাভিলাষী পরিকল্পনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে কাঠামোগত দুর্বলতা, রাজনৈতিক পক্ষপাত ও আইনি অসঙ্গতি একে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে। গাজা হবে এই বোর্ডের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। যদি সেখানে ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং টেকসই পুনর্গঠন নিশ্চিত করা না হয়, তবে বোর্ডের প্রতি আস্থা দ্রুতই ভেঙে পড়বে।
আর যদি বোর্ড অফ পিস সত্যি জাতিসংঘের বিকল্প হতে চায় তবে প্রথম শর্ত হলো ক্ষমতার কেন্দ্রীকরণ থেকে সরে আসা। ট্রাম্পকে তার একক কর্তৃত্বের দাবি ত্যাগ করতে হবে এবং একটি বহুপাক্ষিক সমতাভিত্তিক কাঠামো গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জবাবদিহিতার প্রশ্নে আপোষ করা চলবে না। সবচেয়ে বড় কথা, এই উদ্যোগ যে কেবল ইসরায়েল ও নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করার জন্য নয়, তা প্রমাণ করতে হবে বাস্তব পদক্ষেপের মাধ্যমে। অন্যথায় বোর্ড অফ পিস ইতিহাসে আরেকটি ব্যর্থ আন্তর্জাতিক উদ্যোগ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে, যা শান্তির বদলে বিভাজন ও অবিশ্বাসী বাড়িয়েছে। জাতীয় সংসদে নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার সাথে তুলনা করা হচ্ছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে জামায়াতের উত্থান দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে গেছে। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে দেশের নারীরা। নির্বাচনী প্রচারণায় দুই দলের নারী সমর্থকরা মাঠে নেমেছে, কিন্তু গণমাধ্যমে এমন কিছু খবর আসছে যা উদ্বেগজনক। নির্বাচনী প্রচারণার সময় দেশের বিভিন্ন স্থানে হামলা ও হেনস্থা করা হচ্ছে, যা নির্বাচনের পরিবেশকে যেমন কলুষিত করছে তেমনি বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত থাকছে বারুফ রহমানের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটাররা এবার জয় পরাজয় নির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে, কারণ দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা একেবারে কম হলেও ভোটের মাঠে সরব রয়েছে নারীরা। বিএনপির পক্ষে যেমন নির্বাচনী প্রচারণায় নারীরা অংশ নিচ্ছেন, তেমনি জামায়াতে ইসলামীর পক্ষেও নারী কর্মীরা অংশ নিচ্ছেন। কিন্তু দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থা করার অভিযোগ রয়েছে। এমনকি এই ধরনের ঘটনার প্রতিবাদে নারীরা বিক্ষোভ করছে। জামাতের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের বলেছেন তাদের নারী কর্মীদের হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে ঢাকায় নারীদের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সরারদি উদ্যানে সকাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে জামাতের নারী কর্মীদের ব্যাপক তৎপরতা বিএনপির মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করছে। ফলে কেন্দ্রীয় নেতারা জামাতের নারী কর্মীদের ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করেছেন। এর প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। বিএনপির অনেক নেতাকর্মী জামাতের নারী কর্মীদের রাস্তায় অপমান করেছেন, তাদের বোরকা ও হিজাব নিয়ে কটূক্তি করেছেন, এমনকি গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটেছে। নির্বাচনী প্রচারে নারীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের এমন অবমাননাকর আচরণ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলছে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছে। আসলে এটা আমরা স্পটে এসে দেখলাম এটা বানোয়াট। জামাতের মহিলা কর্মীদের ঠেকানোর এই তৎপরতার কারণে বিএনপি এখন দেশের মানুষের কাছে নারী নিপীড়নকারী দল হিসেবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও নারীদের হেনস্থা করার ঘটনা ভালোভাবে গ্রহণ করছে না। নারীরা আরও বেশি বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে এদেশের নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজপথে নারীদের অংশগ্রহণ সারা দেশের নারীদের উজ্জীবিত করেছে। অভ্যুত্থানের প্রভাবে নারীদের মধ্যে রাজনীতির সচেতনতা বেড়েছে। নারীদের এই রাজনৈতিক সচেতনতার ব্যাপারে বিএনপি ছিল উদাসীন। এখন নারীদের উপর স্থানীয় পর্যায়ে কর্মীদের হয়রানিমূলক আচরণের কারণে নারী ভোটাররা আরও বেশি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবারের নির্বাচনে যে নারী ভোটাররা ইসলামপন্থী দল বিশেষ করে জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকে পড়ছে তা মোটামুটিভাবে নিশ্চিত। অতীতের নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে নারী ভোটাররা সাধারণত ইসলামপন্থীদের ভোট দিতে আগ্রহী ছিল না। এর প্রধান কারণ ছিল তারা মনে করতেন ইসলামপন্থীরা বিজয়ী হলে তাদের অধিকার খর্ব হবে। কিন্তু নারীরা এখন তাদের অধিকারের চেয়ে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জামাতের নারী কর্মীদের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার মনোভাব আরও তীব্র রূপ নিতে পারে। ফলে সংঘবদ্ধভাবে তারা জামাতকে ভোট দিতে পারে। এছাড়া জামাত নেতাদের উদার মনোভাব নারীদের তাদের প্রতি আগ্রহী করে তুলেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে যেসব সমাবেশ করছেন তাতে নারীদের অধিকার ও কর্মসংস্থান নিয়ে কথা বলছেন। হিজাব, বোরকা বা পর্দা চাপিয়ে দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এছাড়া জামাতের নারীরা এখন প্রকাশ্য সভা সমাবেশ
বক্তব্য রাখছেন। ঢাকায় অনুষ্ঠিত পলিসি সামিটে নারীদের ব্যাপারে জামাত কী ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে পরিকল্পনা তুলে ধরা হয়েছে। দেশি বিদেশি ব্যক্তিদের সামনে নারীরা তা উপস্থাপন করেছেন। ফলে জামাত যে নারীদের অধিকার খর্ব করবে না, বরং সমাজে ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার উপর গুরুত্ব দিচ্ছে তা স্পষ্ট করা হয়েছে। নারীদের উপর হামলার ঘটনার তীব্র সমালোচনা করেছেন জামাতের আমির। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, একদিকে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, অন্যদিকে নারীদের উপর হামলা করা হচ্ছে। নারীদের উপর হামলা নির্বাচনী প্রচারণায় বড় ইস্যু হতে পারে, যা বিএনপির ভাবমর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ করতে পারে। অতীতে নারীদের বেশিরভাগ ভোট পেত বিএনপি, কারণ বেগম খালেদা জিয়া ছিলেন নারীদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়া তিনি নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা রেখেছেন। খালেদা জিয়া ইন্তেকালের পর বিএনপি নারীদের দলের প্রতি আগ্রহী করতে কোনো কর্মসূচি বা ভূমিকা পালন করেনি, বরং দলের সভা সমাবেশে বখাটে ধরনের লোকজনের উপস্থিতি বেড়েছে। এরা দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের সাথে জড়িয়ে পড়ছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এদের থামাতে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। দেশের নারীরা যে বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার প্রমাণ পাওয়া গেছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে। বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে একচেটিয়া ভোট দিয়েছে নারী শিক্ষার্থীরা। শিবির সবচেয়ে বেশি ভোট পেয়েছে মেয়েদের হলগুলোতে। নারী শিক্ষার্থীরা মনে করছেন শিবির বিজয়ী হলে তারা নিরাপদ থাকবেন। সম্ভবত জাতীয় সংসদ নির্বাচনে এমন পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। নারীদের উপর নিপীড়নের যে অভিযোগ উঠেছে তা বিএনপির ব্যাপারে নারীদের ভয় এবং উদ্বেগ তৈরি করেছে। এবারে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আর এর সাথে যোগ হয়েছে নারী নিপীড়নের অভিযোগ। জামাত ইসলামের নেতারা দাবি করছেন নারী ভোটারদের কাছ থেকে তারা ব্যাপকভাবে সাড়া পাচ্ছেন। শেখ হাসিনা ১.৫ দশকের শাসনে জামাত ইসলামী নারীদের মধ্যে তাদের রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে। এখন এর প্রভাব আরও স্পষ্ট হয়েছে। জামাত ইসলামের নেতারা বলছেন আগামী নির্বাচনে নারী ভোটাররা হবে তাদের জন্য গেম চেঞ্জার। বিএনপি জামাত ইসলামের এই সাংগঠনিক তৎপরতার বিকল্প হিসাবে নারীদের জন্য তেমন কোনো কর্মসূচি নিতে পারেনি। এর ফলে বিএনপির প্রতি নারীরা আগ্রহ হারিয়ে ফেলেছে। এছাড়া ভারত প্রভাবিত হাসিনার নির্মম শাসনে বাংলাদেশের মানুষের মুসলিম জাতিসত্তার পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই দেশের নারীরা ঐতিহ্যগতভাবে ধর্মভীরু। তারা মনে করছেন ইসলামপন্থী রাজনীতি তাদের জন্য নিরাপদ। বাংলাদেশের নারীদের রাজনৈতিক মনোজগতে এই পরিবর্তন বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপির নেতৃত্ব। এখন তারা অসহায় হয়ে নারীদের মোকাবেলা করতে চাইছেন। বিএনপির নেতাকর্মীরা যদি জামাতের নারী কর্মীদের হেনস্থার মাধ্যমে থামিয়ে দিতে চায় তা দলটির জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। নারীরা নীরবে হয়তো জামাত প্রার্থীদের বিজয়ী করবে। এছাড়া বিএনপির বিরুদ্ধে নারী নিপীড়নের ইস্যুটি জামাত যেভাবে সামনে আনছে তাতে আন্তর্জাতিকভাবে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
कर दिया है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा